আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের লাস্ট ক্লাসে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বস্তুর শেষ বেগ নির্ণয় করা দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে কিভাবে দুইটা বস্তুর শেষ বেগ বের করতে হয়। আমাদের আজকের ক্লাসে আমরা এই শেষ বেগ বের করার একটা অঙ্ক করব, যেখানে সংঘর্ষের পরে দুটো বস্তুর আলাদা আলাদা ভেলোসিটি থাকবে। অর্থাৎ দুটো বস্তু এসে এভাবে লাগলো, লেগে দুইজনই পিছিয়ে গেল, তখনই তো স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, রাইট? দুটো বস্তু এসে লাগবে, লাগার পরে দুইজনই পিছিয়ে যাবে। যখন দুইজন পিছিয়ে যাবে তখন কিন্তু দুইজনের আলাদা আলাদা শেষ বেগ থাকবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে দুইজনের আলাদা আলাদা সেই শেষ বেগটা ক্যালকুলেট করব। আমাদের এইখানে দেখো একটা ছবি আঁকা আছে। এটা হচ্ছে দুইটা গাড়ি, আমি একটা ড্রাইভার রাখছি, কিউট ড্রাইভার। তো ব্যাপার হচ্ছে যে দুইটা গাড়ি মুখোমুখি আসতেছে, সামনাসামনি আসতেছে, এবং একজনের ভেলোসিটি 35 মিটার পার সেকেন্ড, আরেকজনের 30 মিটার পার সেকেন্ড। আমি প্রথম গাড়িটাকে 1 নম্বর এবং দ্বিতীয় গাড়িটাকে 2 নম্বর ধরে নিচ্ছি। সেক্ষেত্রে দেখো, প্রথম গাড়িটার যে মাস 1000 কেজি, সেটাকে আমি বলতে পারি M1। প্রথম গাড়ির যে ভেলোসিটি 35, সেটাকে আমি বলতে পারি U1। একটা জিনিস একটু খেয়াল করো, দুইটা গাড়ির ভেলোসিটির ডিরেকশন কিন্তু উল্টো দিকে। প্রথম গাড়িটা যাচ্ছে ডান দিকে আর দ্বিতীয় গাড়িটা যাচ্ছে বাম দিকে। তাহলে তুমি যদি এইটাকে পজিটিভ 35 বলো, সেক্ষেত্রে অবশ্যই এইটাকে নেগেটিভ 30 বলতে হবে। ডিরেকশন পজিটিভ এবং নেগেটিভ দ্বারা আমরা ডিরেকশন বোঝাচ্ছি। আমি ডান দিকে যাওয়াটাকে যদি পজিটিভ বলি, তাহলে বাম দিকে যাওয়াটাকে অবশ্যই নেগেটিভ বলতে হবে। আমি সেটাই করেছি। U1 যদি +35 ধরি, U2 তাহলে -30 হবে। ঠিক আছে স্টুডেন্টস? আচ্ছা, এখন যেটা বিষয়, আমরা এই দুইটা গাড়ির সংঘর্ষের পরে দুইজনের ফাইনাল ভেলোসিটি কত হবে সেটা বের করতে চাচ্ছি। প্রথম জনের ফাইনাল ভেলোসিটি, দ্বিতীয় জনের ফাইনাল ভেলোসিটি। এরা এসে এভাবে অ্যাক্সিডেন্ট করবে, তারপর দুইজনই পিছিয়ে যাবে। এই গাড়িটা শেষে পিছনে এই দিকে চলে যাবে, আর বাম দিকের গাড়িটা ধাক্কা লেগে বামে চলে আসবে। এইভাবে এরা সংঘর্ষটা করবে। যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, এটা একটা তোমাকে প্রশ্নে বলে দেয়া থাকবে যে সংঘর্ষটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, এটা তোমাকে প্রশ্নে বলা থাকবে, ঠিক আছে? তো তাহলে যেহেতু এইটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, আমি এখানে উল্লেখ করে দেই স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সেক্ষেত্রে কি হবে? V1 equal to M1 minus M2 by M1 plus M2 U1 plus 2M2 M1 plus M2 U2। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। M1 এর ভ্যালু কত? M1 এর ভ্যালু 1000 কেজি। M2 এর ভ্যালু কত? 1200 কেজি। M1 plus M2 1000 plus 1200 U1 এর ভ্যালু কত? 35 প্লাস 2M2, 2 ইন্টু M2 ভ্যালু কত? 1200। M1 প্লাস M2 1200 প্লাস 1000। U2 এর ভ্যালু -30। ওকে, ফাইন। এইটা তুমি যদি এখন সলভ করো, আমি ক্যালকুলেটর আনি। তো দেখো, আমরা যদি এইটা এখন সলভ করি, এটা সলভ করলে কত পাই? এটা সলভ করলে আমরা পাই 1000 বিয়োগ 1200 বাই 2200, দুইটার যোগফল ইন্টু 35 প্লাস 2 ইন্টু 1200 বাই 2200 ইন্টু -30। ওকে, এইটা সলভ করলে আমরা পাচ্ছি -35.90। এটা সলভ করলে আমরা পাই -35.90 মিটার পার সেকেন্ড। একটা জিনিস খেয়াল করো, আমরা বের করলাম প্রথম গাড়িটার শেষ বেগ। প্রথম গাড়িটার শেষ বেগ বের করতে গিয়ে আমি আনসার পাইলাম মাইনাস। দেখো, ডান দিকে যাওয়াটাকে আমি পজিটিভ বলছিলাম, তাহলে মাইনাস মানে এই গাড়িটা বামে আসতেছে। হ্যাঁ, সেটাই হওয়ার কথা ছিল। এভাবে এসে ধাক্কা লাগার পর প্রথম গাড়িটা পিছায় যাবে।
ধাক্কা লেগে পিছায় যাবে। তো এখন ধাক্কা লেগে যদি পিছায় যায় তাহলে বাম দিকে যাবে এবং চিহ্ন মাইনাস হওয়া উচিত, মাইনাস আসছে। এবার দ্বিতীয় গাড়ির কথা চিন্তা করো, V2 ইকুয়াল টু হবে M2 মাইনাস M1 বাই M2 প্লাস M1 U2 প্লাস 2M1 M2 প্লাস M1 U1। M2 এর ভ্যালু কত? M2 এর ভ্যালু হচ্ছে এই যে এটা তোমার M2 যেটা 1200 কেজি। M1 এর ভ্যালু কত? M1 এর ভ্যালু হচ্ছে 1000 কেজি। M2 প্লাস M1 1000 প্লাস 1200 U2 মাইনাস 30 2 ইন্টু M1 এর ভ্যালু কত? 1000, আবারও 1000 প্লাস 1200 আর তার সাথে U1 এর ভ্যালু হচ্ছে 35। তাহলে এইটা তুমি যদি সলভ করো, চলো আমরা এটা সলভ করি। 1200 উপরে 200 থাকবে আলটিমেটলি, আর নিচে 2200 ইন্টু মাইনাস 30 প্লাস উপরে 2000 বাই নিচে থাকবে 2200 ইন্টু 35। এটা সলভ করলে আসে দেখো পজিটিভ 29.09 মিটার পার সেকেন্ড। তাহলে স্টুডেন্টস দেখো এইখানে আমরা V2 এর ভ্যালু পজিটিভ পাচ্ছি। V2 এর ভ্যালু পজিটিভ পাওয়ার কারণটা কি? এরা দুইজন এসে সংঘর্ষ করার পর V2 এই গাড়িটা এসে লাগার পর পিছিয়ে যাবে, পিছিয়ে গেলে ডানে যাবে। আমি ডানে যাওয়াটাকে পজিটিভ বলি, এটা পজিটিভ আসছে, এর অর্থ হচ্ছে গাড়িটা এসে লাগবে, লেগে পিছিয়ে যাবে। এসে লাগলো, পিছিয়ে গেল, পিছিয়ে যাওয়ার দরুন ডানে গেল, ডানে যাওয়াটা পজিটিভ, এখানে আসছে পজিটিভ, সো আমার আনসার ঠিক আছে। এই হচ্ছে গিয়ে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুটো গাড়ি দুটো বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষ করে সেক্ষেত্রে আমাদের অ্যানালাইসিসটা কিভাবে করতে হয়, দুইজনের ভেলোসিটি আলাদা আলাদাভাবে দুইজনের শেষ বেগ কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম। এখন আমাদের পরবর্তী টপিক যেটা সেটা হচ্ছে গিয়ে অস্থিতিস্থাপক সংঘর্ষ বা ইনইলাস্টিক কলিশন। চলো আমরা স্টাডি করি অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ বা ইনইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক কলিশন জিনিসটা কি? দেখো দুটো বস্তু এসে একসাথে ধাক্কা মারলো, ধাক্কা মেরে দুইজন একসাথে লেগে থেকে গেল। আগের বার কি হচ্ছিল? আগের বার তোমার দুটো বস্তু এসে ধাক্কা দিচ্ছিল, ধাক্কা দেওয়ার পর দুইজন আলাদা হয়ে যাচ্ছিল, এসে ধাক্কা দিয়ে দুইজন পিছিয়ে যাচ্ছিল। কিন্তু এখন আমি বলতেছি যে দুটো বস্তু এসে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে একসাথে লেগে যাবে। এই যে যখন দুইজন একসাথে লেগে যাবে সেটা চোখের দেখায় দেখে আমি বলতে পারবো এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। যদিও স্থিতিস্থাপক সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষের শর্তগুলো আমরা স্টাডি করেছি প্রিভিয়াস ক্লাসে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যখন তুমি একটা অ্যাক্সিডেন্ট দেখতেছো, একটা সংঘর্ষ দেখতেছো, তুমি সেই সংঘর্ষটা দেখে কিভাবে বুঝতে পারবা যে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ? তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হবে? অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুটো অবজেক্ট এসে একসাথে লাগবে, লাগার পর দুইজন একসাথে লেগে থেকে যাবে, এমনটাও কিন্তু হয়। হ্যাঁ, দুটো গাড়ি এসে লেগে থেকে গেছে একসাথে, এসে দুইজনই পিছিয়ে যাবে সেটা সবসময় নাও হতে পারে। তাহলে দুটো গাড়ি যদি এসে একসাথে লেগে যায়, লেগে গিয়ে দুইজন মিলে একসাথে ডানে যেতে পারে অথবা দুইজন একসাথে লেগে গিয়ে বামে যেতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমার অ্যাক্সিডেন্টের আগে দুটো গাড়ির ইনিশিয়াল ভেলোসিটি আলাদা আলাদা থাকবে,
কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে যখন তারা দুইজন একসাথে লেগে যাবে তখন কিন্তু দুটো গাড়ি মিলায়ে তোমার ফাইনাল ভেলোসিটি থাকবে একটা। এইটা সবসময় মাথায় রাখবা, এইটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুটো গাড়ি এসে লাগার পর আলাদা হয়ে যায়, তাই দুইজনের আলাদা আলাদা ভেলোসিটি থাকে। বাট যখন কিনা তুমি অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে স্টাডি করতেছো তখন তোমাকে মনে রাখতে হবে যে দুটো গাড়ি এসে যদি একসাথে লেগে যায় এবং লেগে থেকে যায় সেটাই অস্থিতিস্থাপক সংঘর্ষ। এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে দুটো গাড়ির একটা ফাইনাল ভেলোসিটি থাকবে, অর্থাৎ অ্যাক্সিডেন্টের পরে দুইজন একসাথে লেগে গিয়ে একটা অবজেক্ট হিসেবে ট্রিটেড হবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো আমরা সাধারণত যে কনজারভেশন ল অফ মোমেন্টামের ইকুয়েশন শিখেছি সেটা এমন, m1u1 plus m2u2 equal to m1v1 plus m2v2। এইটা আমরা শিখেছি কনজারভেশন ল অফ মোমেন্টাম। এইটা হচ্ছে গিয়ে যে কোনো সংঘর্ষ যে কোনো ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য, একসাথে লেগে যাওয়া আলাদা হয়ে যাওয়া সেই সব ক্ষেত্রে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে যখন when the collision is inelastic, যখন কিনা তোমার সংঘর্ষটা ইনইলাস্টিক তখন কি হবে, তখন দুইজনের আলাদা আলাদা ইনিশিয়াল ভেলোসিটি থাকবে, কাজেই সংঘর্ষের আগে দুইজনের টোটাল মোমেন্টাম এইটা m1u1 plus m2u2। বাট সংঘর্ষের পরে দুইটা বস্তু মিলায়ে একটা বস্তুতে পরিণত হবে, দুম এসে লেগে থেকে গেল, এবং দুইজনের একটা ফাইনাল ভেলোসিটি থাকবে যেটাকে আমি v বলতেছি। তাহলে এই ইকুয়েশনটা দিয়ে আমরা সংঘর্ষের পরে কোনো একটা বস্তুর মিলিত বেগ বা কম্বাইন্ড ভেলোসিটি বের করতে পারি। তোমাকে যখন প্রশ্নে বলবে যে মিলিত বেগ বের করো বা কম্বাইন্ড ভেলোসিটি বের করো, তোমাকে প্রথমেই বুঝতে হবে যে এইটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, তারপরে তোমাকে বুঝতে হবে যে সংঘর্ষের পর দুইজন একসাথে লেগে থেকে যাবে এবং এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলতে হবে। পারা যাবে? আচ্ছা, এখন দেখো আমরা একটা অঙ্ক করি। এই আগের অঙ্কটার মতোই একটা অঙ্ক, এইটা একটা গাড়ি লা এইদিকে যাচ্ছে 35 মিটার পার সেকেন্ড বেগে এবং এর ভর 1000 কেজি। ভালো কথা, এইটা আরেকটা গাড়ি যেটা কিনা এইদিকে আসছে 35 না দিই আবার 30 মিটার পার সেকেন্ড বেগে এবং এইটা হচ্ছে গিয়ে 1200 কেজি। তো তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে হোয়াট ইজ দ্য কম্বাইন্ড ভেলোসিটি। আমরা কি ক্যালকুলেট করছি? আমরা ক্যালকুলেট করছি কম্বাইন্ড ভেলোসিটি বা মিলিত বেগ, কম্বাইন্ড ভেলোসিটি বা মিলিত বেগ। তো আমরা যদি মিলিত বেগ বের করতে চাই, আমার u1 কত? u1 হচ্ছে +35, তাহলে u2 হবে অবশ্যই -35। সেক্ষেত্রে আমরা বলতে পারি m1u1 plus m2u2 equal to m1u1 m1 plus m2 into velocity। কম্বাইন্ড ভেলোসিটি একটা হয়, দুইজন মিলে একসাথে লেগে যায়। ওকে, 1000 into 35 plus -1200 into 30 minus 1000, m1 plus m2 এটার ভ্যালু কত? 101200 মানে 2200 ইন্টু v। তাহলে v ইকুয়াল টু কি? -1000 বাই 2200। -0.454 মিটার পার সেকেন্ড। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় এই যে এইটা -0.454, মাইনাস ডিরেকশন কোনটা? বামে। ডানে যাওয়াটা কিন্তু পজিটিভ, বামে যাওয়াটা নেগেটিভ, অর্থাৎ দুটো গাড়ি একসাথে লাগবে, এভাবে এসে লাগলো, লেগে দুজন মিলে বামে চলে যাবে, দুজন একসাথে লেগে বাম দিকে চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা, দুজন একসাথে এসে লাগবে, লেগে বামে যাবে। কিভাবে বুঝলাম? আমি পাচ্ছি ফলাফল মাইনাস, এর অর্থ হচ্ছে এই দিকে যাবে, এই দিকে যাওয়া মানে মাইনাস। দুইজন একসাথে লেগে
বাম দিকে পিছিয়ে যাবে একসাথে, এবং সেইটা 0.454 মিটার পার সেকেন্ড বেগে। তো এই হচ্ছে গিয়ে আপনার অঙ্ক করার পদ্ধতি। আমরা এভাবেই অঙ্ক করব। যখন আমাদেরকে কম্বাইন্ড ভেলোসিটি বের করতে বলবে, আমি একটু আবার প্রুফ চেক দিই অঙ্কটার ঠিক করছি কিনা। বারোশো আর 1000 2200। হ্যাঁ, অলরাইট, ঠিক আছে। এখন আমাদের পরবর্তী যে টপিকটা আমরা স্টাডি করব সেই টপিকটা হচ্ছে চাপ ও টান, ঠিক আছে? তো চলো আমরা চাপ ও টান টপিকটা স্টাডি করি। চাপ ও টান। সর্বপ্রথম কথা, আমরা চাপ বলতে কি বুঝি? আমরা চাপ বলতে বুঝি যে কোনো একটা বস্তুতে সেই ফোর্সটা, যেই ফোর্সটা অ্যাপ্লাই করলে বস্তুর ভেতরের কণাগুলো পরস্পর কাছাকাছি আসে। যেমন ধরো এই কলমটাকে আমি যদি চাপ দেই, চাপ দেওয়ার অর্থ হচ্ছে আমার ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই বস্তুটার মধ্যবর্তী যে কণাগুলা, সেই কণাগুলা কাছাকাছি আসবে। চাপকে আমরা বলি হচ্ছে কম্প্রেশন ফোর্স, চিপা দেয়া সহজ বাংলায়। আর টান মানে কি? টান মানে হচ্ছে যখন আমরা এমন একটা ফোর্স অ্যাপ্লাই করি যাতে কিনা বস্তুর ভিতরের যে কণাগুলো আছে, যে মলিকিউলগুলো আছে, সেগুলা পরস্পর থেকে দূরে সরে যেতে চাইবে, তখন সেইটাকে আমরা বলি টান। তাহলে সেক্ষেত্রে চাপ বা কম্প্রেশন অ্যান্ড টান মানে হচ্ছে টেনশন, এই দুটোর অ্যানালাইসিস আমরা দেখব। এই দুটোর অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের টেনশনটাই বেসিক্যালি প্রাধান্য পাবে। তোমাদের লেভেলে কম্প্রেশন টেনশন সম্পর্কে খুব একটা পড়ানো হয় না, কিন্তু তোমাদের বইয়ে একটা ছবি দেয়া আছে, সেই ছবিটাই আসলে টেনশনের কারণ। অর্থাৎ তোমাদের বইয়ে একটা ছবি দেখতে পাবা যেখানে কিনা দুই দিকে দুটো সুতো বেঁধে একটা বইকে ঝুলায় রাখা হচ্ছে। তো এইটা জাস্ট একটা নিছক ছবি আকারে থাকলেও তোমাদের কিন্তু প্রশ্নে এটা দিয়ে একটা এসএসসিতে এটা দিয়ে একটা প্রশ্ন বানিয়ে দিয়ে দেওয়া সম্ভব। ওকে, এইখানে আমরা এই টপিকটা স্টাডি করব। তোমার বইয়ের একটা ছবি, যেই ছবিতে কিনা একটা বইকে সুতো দিয়ে টেনে ধরে রাখা আছে, তোমাদের বইয়ে তোমরা এই ছবিটা পাবা এই ফোর্স চ্যাপ্টারেই। তো আমরা ওই ছবিটা থেকে একটা টপিক বের করে নিয়ে আসব। সেই টপিকটা স্টাডি করার জন্য আমাকে একটা নতুন উপপাদ্য শিখতে হবে, যেটার নাম হচ্ছে লামিস থিওরাম বা লামির উপপাদ্য। আমাকে কিন্তু এই লামির উপপাদ্য জিনিসটা এখন শিখতে হবে। চলো আমরা দেখি লামির উপপাদ্য জিনিসটা কি। কোনো একটি বিন্দুতে তিনটি বল ক্রিয়া করে সাম্যাবস্থার সৃষ্টি করলে প্রতিটি বল অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ ধরো এইটা একটা বস্তু, এই বস্তুটাতে তিনটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তিনটা ফোর্স অ্যাপ্লাই করার ফলে বস্তুটা সাম্যাবস্থায় আছে, মানে স্থির আছে, ও ডানে বামে উপরে নিচে কোথাও যাচ্ছে না। তাহলে এই যে সাম্যাবস্থার সৃষ্টি হলো,
এই সাম্যাবস্থা সৃষ্টি হওয়ার জন্যে এই তিনটা ফোর্সের ভিতরে একটা সম্পর্ক আসবে। তিনটা ফোর্স মিলে এই বস্তুটাকে সাম্যাবস্থায় রেখেছে। তাহলে এইখানে তিনটা ফোর্সের মধ্যে সম্পর্কটা হবে কি, এইটা যদি আলফা অ্যাঙ্গেল হয়, এটা যদি বিটা অ্যাঙ্গেল হয়, আর এইটা যদি গামা অ্যাঙ্গেল হয়, এদের তিনজনের ভিতর সম্পর্ক হবে এমন, পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন গামা। অর্থাৎ প্রত্যেকটা ফোর্স উপরে উল্টো, নিচে থাকবে উল্টো দিকের কোণটার সাইন। যখন তুমি পি ফোর্স নিবা তখন কিউ এবং আর এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেইটার সাইন থাকবে নিচে। যখন তুমি কিউ ফোর্স নিবা তখন পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটার সাইন থাকবে নিচে। এভাবেই সূত্রটা সাজাতে হয়। এটা বেশ বড় ক্লাসের জিনিস, ইন্টারমিডিয়েট লেভেলে বা এইচএসসি লেভেলে এটা শেখানো হয়, কিন্তু তোমাদের বইয়ে যে ছবিটা দেয়া আছে সেটা বেশ দুশ্চিন্তা সৃষ্টি করছে বলেই আমি এটা তোমাদেরকে করাচ্ছি। অতিরিক্ত দুশ্চিন্তার দরকার নেই, আমরা এখন টেনশন ক্যালকুলেশন শিখব। দেখো তোমার বইয়ে যে প্রশ্নটা আছে, ধরো এটা একটা বস্তু, সেই বস্তুটার ভর হচ্ছে গিয়ে 5 কেজি। কতটুকু ভর? 5 কেজি ভর। এটার ভর যদি 5 কেজি হয়, এইটাকে মনে করো এইভাবে টানা হচ্ছে, দুটো সুতো দিয়ে একে টেনে ধরে রাখা আছে। 5 কেজি ভরের একটা বস্তুকে দুটো সুতো দিয়ে টেনে ধরে রাখা আছে। এই সুতো বরাবর কাজ করতেছে টেনশন 1, এই সুতো বরাবর কাজ করতেছে টেনশন 2। এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 120 ডিগ্রি। তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে T1 এবং T2 ইকুয়াল টু কত? T1 ইকুয়াল টু হোয়াট, T2 ইকুয়াল টু হোয়াট, এটা তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। তোমাকে যদি T1 আর T2 জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কিভাবে আসবে? দেখো সর্বপ্রথম কথা, এইটার ওয়েটটা নিচে কাজ করবে 5 কেজি, 5 ইন্টু 9.8, তাহলে এটা হবে হচ্ছে 49 নিউটন। এই 49 নিউটন নিচের দিকে কাজ করতেছে, যেটা কিনা তোমাকে এঁকে দেখানো থাকবে না, উপরের দুটো আঁকা থাকবে। বলবে যে একটা বস্তুকে দুই দিকে টেনে ধরে রাখা হয়েছে, T1 আর T2 বের করো, বস্তুটার ভর 5 কেজি। তোমাকে বুঝতে হবে যে ওর ওয়েটটা একদম নিচে কাজ করবে। তাহলে এইটা যদি 49 নিউটন হয়, একটু চিন্তা করে দেখো যে আমি যদি এই হরাইজন্টাল লাইনটা চিন্তা করি, দেখো এখানে আমি যদি এক্স অ্যাক্সিসটা আঁকি, সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটুকু কত? এই অ্যাঙ্গেলটুকু, এইটা যদি 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা তোমার লাগবে, কিন্তু এই পুরো অ্যাঙ্গেলটা লাগবে। আবার তোমার এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এই পুরো অ্যাঙ্গেলটা লাগবে। এই অ্যাঙ্গেলগুলো কিভাবে বের করবা? এই অ্যাঙ্গেলগুলো বের করার জন্যে তোমাকে যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে দিতে হবে। ধরো এইটা যদি আমি তোমাকে বলি যে এইটা 30 ডিগ্রি, এটা প্রশ্নে দেয়া থাকবে, একটা দেয়া থাকবে। এইটুকু 30 হলে, এইটুকু 90 ডিগ্রি হলে এই পুরাটা কত? 90 আর 30-এ 120। আমি এই ছবিটা আবার আঁকছি, দেখো জিনিসটা দেখতে আসলে এমন হবে, T1 T2 আর নিচের দিকে 49 নিউটন। আমি একটু আলাদা কালার দিয়ে দেখাই যেন তোমরা কনফিউশনে না পড়ো। তোমার প্রশ্নে কি কি দেয়া থাকবে? তোমার প্রশ্নে যা দেয়া থাকবে সেটা আমি হলুদ কালি দিয়ে এঁকে দিচ্ছি। এই যে এটা দেয়া থাকবে, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, আর আরেকটা অ্যাঙ্গেল ধরো এইটুকু দেয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে? এই দুটো তথ্য তোমাকে দেয়া আছে। এই নিচের অংশটুকু অবশ্যই 90 ডিগ্রি এক্স অ্যাক্সিসের সাথে, এটা একদম নিচে নেমে গেছে না, একদম নিচে নেমে গেছে। আর এই এক্স অ্যাক্সিসের সাথে এইটা 90 ডিগ্রি তৈরি করবে। তাহলে এই পুরাটা কত হবে? এই পুরাটা হবে 90 + 30 মানে 120 ডিগ্রি। এইটা 120, এইটা 120,
তাহলে এইটা 120 ডিগ্রি, এইটাও 120 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 360 থেকে 120 বাদ দাও, 240 বাদ দাও, কারণ সেন্টারে 360 ডিগ্রি কোণ তৈরি হয়। 120 240 যদি বাদ দিয়ে দাও সেক্ষেত্রে এখানে 120 থাকে। এবার তুমি সূত্র প্লট করো, T2 বাই সাইন 120, T1 বাই সাইন 120, 49 বাই সাইন 120। বেশি হিবিজিবি হয়ে যাচ্ছে। 49 বাই সাইন 120। তাহলে সেক্ষেত্রে তুমি এই প্রথমটার সাথে এই 3 নম্বরটা যদি নাও, T2 বাই সাইন 120 ইকুয়াল টু 49 বাই সাইন 120, তাহলে T2 ইকুয়াল টু 49 নিউটন আসে। একইভাবে T1 এর সাথে যদি তুমি এইটা নাও, T1 ইকুয়াল টু এটা, তাহলে T1 ইকুয়াল টু 49 নিউটন আসে। তো এই হচ্ছে আমাদের টান বের করার ইকুয়েশন। এই জিনিসটা তোমাদের কাছে এই লেভেলে ক্লাস 9-10 লেভেলে একটু কঠিন মনে হতে পারে। তোমরা জাস্ট এই সূত্রটা মনে রাখবা এবং এই সূত্র অনুসারে এইটা যদি দেয়, এক্সামে আসার কথা না, কিন্তু যেহেতু ছবিটা বইয়ের মধ্যে দিয়ে রাখছে কাজেই দিয়ে দিতে পারে, তাই আমি এটা করাইলাম যে কিভাবে দুইটা সুতার টান বের করতে হয়। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেসন এতটুকুই। পরবর্তী পড়াশোনা পরবর্তী ক্লাসে।